এবারের নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, বেশিরভাগই ভোট দেবেন প্রথমবারের মতো। সরকার গঠনে বড় ফ্যাক্টর হবে নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষকরা। 47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত, এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন আমির। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক। যমুনায় সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের একটি বাসায় মিলল মা মেয়ের মরদেহ। রহস্য উদ্ঘাটনে ঘটনা তদন্তে পুলিশ, 4 জন হেফাজতে। এবং সংকট দেখানো হলেও দ্বিগুণ দামে রাজি হলেই মিলছে গ্যাসের সিলিন্ডার। ক্রেতার পকেট কাটতে নানা অজুহাত ব্যবসায়ীদের। অতি মুনাফার লোভে বেড়েছে বাজারের অস্থিরতা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের পর আসন্ন জাতীয় নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটারের বেশিরভাগই প্রথমবার ভোট দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারে সবচেয়ে বড় ভূমিকায় থাকবেন তরুণ ভোটাররা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী এখন ভোটার 12,76,95,183 জন। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকরা যুবক। ভোটারদের বয়স পর্যালোচনা করলে দেখা যায়, আগামী নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটির বেশি। এছাড়া প্রায় 2 কোটি ভোটারের বয়স 60 বছর বা তারও বেশি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অধিকাংশই এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠনে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তরুণদের ভোট। এই যে দলগুলো জুলাই পরবর্তী সময় তাদের যে কার্যক্রম, তারা কি মেসেজ দিচ্ছে, তারা দেশকে কিভাবে গঠন করতে চায়, কিভাবে গড়তে চায়, এগুলো তারা বিবেচনা নেবে। এই যে এত ব্যাপক সংখ্যক ভোটার, এত ব্যাপক পার্সেন্টেজ, তারা বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে, আমার ধারণা সেই দল বা সেই দলের প্রার্থীরা জিতে আসবে। তো শিক্ষিত তরুণ তারা প্রার্থীও দেখবে, দলও দেখবে, এই দুটার কম্বিনেশনে দেখবে এবং দলগুলোর পুরনো ইতিহাসও ঘাটবে। আজকাল তো আদর্শিক রাজনীতির আবেদনটা কম। এখন তারা দেখবে যে কোন ক্যান্ডিডেট খুব অ্যাট্রাকটিভ, চিত্তাকর্ষক, এইসব বিষয়গুলো যখন তাদের বিবেচনায় আসতে পারে। তাদের মতে, যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিবে, তাদের বাক্সে যেতে পারে তরুণদের ব্যালট। ডেমোক্রেসি যেটা না, সেটা বিশ্বাস করে তরুণরা মধ্যে সংখ্যা আসলে কম পাবে। দল না শুধু, এবার তারা ক্যান্ডিডেটকেও জাজ করবে। এটা দেখবে যে কোন দল কিভাবে মেসেজ দিচ্ছে, তাদের এজেন্ডা কি, তাদের ম্যানিফেস্টো কি, তারা দেশকে কিভাবে পাল্টাতে চায়, ওইটা বিবেচনা করেই তারা ভোট দেবে। মানুষের জন্য, দেশের জন্য তারা কি করবে, এই জায়গাটা তারা কিভাবে বলছে, তারা আসলে তাৎক্ষণিকভাবে দেখতে চায় যে কোনটা ভালো, কোনটা মন্দ। আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে তরুণ ভোটাররাই প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতির মাঠে উত্তাপ। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও বিভিন্ন দেশে একের পর এক ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এ নিয়ে ইসিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান দলটির নেতাদের। ইসি একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ তাদের। এদিকে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যাচারের পাল্টা অভিযোগ তুলেছে জামায়াত। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবিও করেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বাহরাইন, ওমানের পর এবার কুয়েতে কয়েকজন প্রবাসী বাংলাদেশির হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক। একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিএসি AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। বিকালে নির্বাচন কমিশনে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিএসসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবি করেন তিনি। বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, অ্যালাউ করে না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের নির্বাচনী আইন আরবি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে উদুরপিন্দি ভোদের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। পরে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অনিয়মে কোনো রাজনৈতিক দল জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। নির্বাচন কমিশনের 6ষ্ঠ দিনে 104টি আপিল শুনানিতে মঞ্জুর হয়েছে 60টি, নামঞ্জুর 34 এবং পেন্ডিং রাখা হয়েছে 10টি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 47টি ফাঁকা রেখে 253টি আসনে সমঝোতা এলো জামাত, এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী জোটের 10টি দল। জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই জোটকে দেশের মানুষ ক্ষমতায় আনবে বলে প্রত্যাশা নেতাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে না, এমন গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শেষ পর্যন্ত অনুপস্থিতি থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলটিকে ছাড়াই সংবাদ সম্মেলন করেন জোট নেতারা। জানান, সমঝোতা হওয়া আসনগুলোতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শরিকরা। প্রত্যয় ব্যক্ত করেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম। গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরের ঘুণে ধরা রাজনীতির পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে দলগুলো। আমরা 54 বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। এরপর আসন সমঝোতার চিত্র তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে, কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। 10টি দলের মধ্যে আসন সমঝোতা হলেও এখনো নির্ধারণ হয়নি খেলাফত আন্দোলন এবং জাকপার আসন। 47টি আসন ফাঁকা রেখেই করা হয় 10 দলের প্রার্থী নির্ধারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এখনো, জানান জামায়াত আমির। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক।
দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫২ নিজ বাসভবন থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সন্ধ্যা ৭টা ৫০ যমুনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। ১.৫ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে গত বছরের জুনে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। লন্ডনের ভরচেস্টার হোটেলে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয় উভয় পক্ষ। এছাড়া গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এনটিআরসি এর নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসভবন থেকে চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় চাকরিতে দ্রুত নিয়োগ, দীর্ঘসূত্রতা নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের বক্তব্য শোনেন বিএনপি চেয়ারম্যান এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষকদের আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষকরা। জুলাই গণঅভ্যুত্থান দায়মুক্তি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই দায়মুক্তি নিয়ে কেউ চ্যালেঞ্জ করলেও তা টিকবে না। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন অনুমোদন হওয়ায় জুলাই আগস্ট রাজনৈতিক প্রতিরোধের ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন নানা ঘটনায় রূপ নেয় সরকার পতনের এক দফায়। রক্তক্ষয়ী আন্দোলনে শহীদ হন ১৫০০-এর বেশি ছাত্র জনতা, অঙ্গহানি আর গুরুতর আহতের সংখ্যা প্রায় ২০,০০০। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দাবি ছিল আন্দোলনকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। অবশেষে আসলো সেই ঘোষণা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, এখন থেকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না, বাতিল করা হবে আগের ফৌজদারি মামলাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। গণভোটের জন্য সরকার ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। অভ্যুত্থান চলাকালে করা মামলাগুলো রাজনৈতিক প্রতিরোধ নাকি ব্যক্তিগত আক্রোশের মানবাধিকার কমিশন তা যাচাই বাছাই করবে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন করেছে বাদীপক্ষ। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে তারা আদালতকে বলেন, হত্যার মূল মাস্টারমাইন্ডকে চিহ্নিত করতে পারেনি ডিবি। উঠে আসেনি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের নামও। আবেদন পর্যালোচনা করে আদেশ পরে দেয়া হবে বলে জানান ঢাকার সিএমএম আদালত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগ বাদীপক্ষের আইনজীবীদের। মামলার চার্জশিটের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে নারাজি আবেদন করেন তারা। শুনানিতে প্রশ্ন তোলেন চার্জশিটে উল্লেখিত মাস্টারমাইন্ডকে নিয়েও। এই চার্জশিট ধরে আগালে আইনজীবীরা বলেন, হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারেনি ডিবি। এছাড়া এর পেছনে তাদের স্বার্থ এবং ফয়সাল করিমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য উল্লেখ নেই চার্জশিটে। শহীদ ওসমান হাদির ডাকা নতুন যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড়
ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই কোনো বিষয়টা এই চার্জশিটে নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তদন্তে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখবে আদালত। দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতে কাজ করছে বিচার বিভাগ। কিভাবে মামলাটাকে বিচারের দিকে নিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি, সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তার চার্জশিট দিয়েছে। বিচারক অবশ্যই উনি দেখবেন যে বিচারটাও যেন বিলম্বিত না হয়, আর বিচার করার সময়ে যেন বিচারের সব বিষয়গুলো, হত্যার যে এলিমেন্টসগুলো বা হত্যার যে বিষয়গুলো যেন উঠে আসে। ওসমান হাদিকে হত্যার 1 মাসের মধ্যে গেল 6 জানুয়ারি মামলার চার্জশিট দাখিল করে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এতে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বাংলাদেশের স্বাধীনতাকামী ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহর, ইউনিয়ন, গ্রামে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনারা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন। বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক থাকে, এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি। আমাদেরকে দয়া করে অশান্ত কইরেন না। ভোরের সময় আরো থাকছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত পেতে শুরু করবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা, জানালেন গভর্নর। ছাড় পাবে না ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররা। সংস্কারের দায়বদ্ধতা থাকায় সরকার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এতে সরকারের নিরপেক্ষতা হারাবে না। এদিকে আইনিভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে বলেন, অন্য সব দল থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেয়া হয়েছে। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে। যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটা আমাদের উত্তরটা হচ্ছে, যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই তাকে ছাড়া নির্বাচন হলে নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে। ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, ছিলেন ছাত্রদের পক্ষে। ট্রাইব্যুনালে এমন দাবি করেন জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। এদিন গোলাম নাফিস হত্যা ও উত্তরা গণহত্যার আলাদা মামলায় 48 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে মোট 10 দিন সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ক্ষমতা ধরে রাখতে এই সময়ে ব্যাপক গণহত্যা চালায় হাসিনা সরকার। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের 8টি অ্যাপস বন্ধ করে দেওয়া হয়, যাতে গণহত্যার তথ্য লুকানো যায়। বৃহস্পতিবার এসব অভিযোগে শুনানি শেষ করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে, যা দিয়ে প্রসিকিউশন তাদের দুইজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে জুনাইদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠাতে চেয়েছিলেন বলেও দাবি করেন তার আইনজীবী। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি। গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা
ফুললি ওয়ার্কেবল করা। এদিন শিক্ষার্থী গোলাম নাফিস হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া উত্তরার 11 জনকে হত্যা মামলার সাবেক এমপি হাবিব হাসান ও উত্তরার সাবেক ডিসি সহ 26 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল শুনানি 20 জানুয়ারি ঠিক করেছেন চেম্বার জজ আদালত। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নানা উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল স্বার্থ হাসিল করতে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে তদন্তের দাবিও জানান মাহদি আমিন। লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, একটি বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে, যেটি অনাকাঙ্ক্ষিত। একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতিতে ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা গণমাধ্যমে দেখলাম একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিতে এমনকি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ধানের শীর্ষের যে অবস্থান সেটি অনেকটাই এমন যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাঁজ করলে ধানের শীষ প্রতীক চোখে পড়ে না কিংবা দাগের কারণে মুছে যেতে পারে। রাজধানীর ধানমন্ডিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 80 ও 90 দশকের ছাত্রদল নেতা সানাউল হক নিরুর আয়োজনে এই স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আয়োজনে যোগ দেন সাধারণ মানুষ। মাদারীপুরের শিবচরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলার মাতবরের চর ইউনিয়নের হাওলাদার বাড়িতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ। 31 দফা বিএনপির একার নয়, যুগপৎ আন্দোলনের সব দলের সমর্থিত একটি দলিল, যার মধ্যে জুলাই সনদের অধিকাংশ কথা আছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার পটুয়াখালীতে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মৃত্যুদেরকে নিয়ে একসাথে নির্বাচন করবে, একসাথে জাতীয় সরকার গঠন করবে। তাই আমরা আন্দোলন সংগ্রাম থেকে আমাদের যে চিন্তা ভাবনার মৌলিকত্ব, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমরা যে 30 দফা দিয়েছিলাম, আজকে রাষ্ট্র সংস্কার জুলাইয়ের যে জুলাই সনদ, এর অধিকাংশ কথাই কিন্তু এই 31 দফাতে আছে। উপকূলীয় জেলা পটুয়াখালীতে বইছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে নির্বাচন কেন্দ্রিক আড্ডা, গল্প আর বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পটুয়াখালী 3 আসনের ভোটারদের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন শিকদার জাবির হোসেন। উপকূলীয় জেলা পটুয়াখালীতে বইছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে নির্বাচন কেন্দ্রিক আড্ডা, গল্প আর বিশ্লেষণ। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালী 3 আসনের গলাচিপা খেয়াঘাট এলাকায়। আমরা এখানে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের আশা আকাঙ্ক্ষা, দাবি আর প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে এমন একজন প্রার্থী আমরা চাই, এই দেশ যাতে ভালো চলতে পারে,
গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারে, যে আমাদের দেশের উন্নয়ন করবে এবং কি কোনো দুর্নীতি করবে না। সরকার যেই আসুক সাধারণ মানুষ কিভাবে চলে বা কষ্টে আছে কিনা এটা যেন খেয়াল করে, দ্রব্যমূল্যের বাজারটা যেন একটু আমাদের নাগালের ভিতরে রাখে। নতুন সরকার আসলে যদি এই দ্রব্যমূল্যের দামটা কমাইতে পারে সেক্ষেত্রে তো সবারই ভালো হয়। একটা রিক্সার ভাড়া 250 টাকা, কামাই করি আমি 400 টাকা, 150 টাকা দিয়ে আমার সংসার চলে। রাজধানীর সায়েন্স ল্যাবে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎ উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হয় বাগবিতণ্ডা, হাতাহাতি, ভাঙচুর করা হয় ঢাবির একটি বাস। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সোমবার গণজমায়েতের ঘোষণা দিয়ে প্রায় 5 ঘন্টা পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎই উত্তেজনা। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলে বাগবিতণ্ডা, হাতাহাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সায়েন্স ল্যাব অতিক্রমের সময় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 4 ঘন্টা পর সড়ক ছাড়েন তারা। সেই সঙ্গে দাবি আদায়ে সোমবার গণজমায়েতের ডাক দেয়া হয়। আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনরূপ নির্দেশনা বা কোনরূপ সংকেত পাইনি, তো আমাদের কর্মসূচি চলমান থাকবে। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে, অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। এদিকে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। কোনো কিছু হইলেই রাস্তা বন্ধ, এই যে জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তিগুলো কেউ চিন্তা করে না। মানুষ তো পুরো অসহায়, তাদের কাছে জিম্বি। আমি মাদ্রাসা বোর্ডে যাব কিন্তু যেতে পারি নাই, আবার আমার হোটেলে ফিরে যেতে হচ্ছে। এই যে আমি ব্যবসায়ী, আমি মাল নিয়ে যাচ্ছি, আমি নিউ মার্কেট, এখান থেকে অল্প একটু দূরত্ব, যেতে পারছি না। কি হয়েছে বাস আর যাবে না, এখান থেকে ঘুরে যাবে বাস। কি হয়েছে ওদিকে রাস্তা বলুক, তাই টাকা ফেরত দেয়, টাকা ফেরত দেওয়া দিয়ে নিয়ে বাসের ভিতরে প্রচুর মারামারি। 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, ও সিক ফিল করছে, আমিও সিক ফিল করতেছি। এখন কখন বাসায় যেতে পারবো না জানি না। আপনারা আন্দোলন করবেন, বাট আন্দোলনের করার আগে আপনাকে তো জনগণের ভোগান্তি কতটুকু হচ্ছে এটাও তো বিবেচনা করা লাগবে। সবশেষ গেল বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। উৎপাদন খরচের চেয়েও কমে বাজারে ডিম মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের অনেক খামার, কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর পদে কর্মরত থাকায় সহজেই প্রবেশ করতে পারত এনআইডি সার্ভারে। ছিল গোপন আইডি পাসওয়ার্ডও। সুযোগের অপব্যবহার করে জালিয়াতিতে জড়িয়েছে একটি চক্র। নাগরিকদের তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রটি। বুধবার অভিযান চালিয়ে চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি এবং তথ্য বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর সহ 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের সহায়তায় বুধবার রাতে প্রথমে একজনকে এবং পরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরেকজনকে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ব্রিফিংয়ে সিআইডি জানায়, গত 1 সপ্তাহে 1 লাখের বেশি পরিচয়পত্রের তথ্য হাতিয়ে নিয়েছে চক্রটি। তথ্যগুলো 500 থেকে 1000 টাকায় বিক্রি করত তারা। জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায়, শুধু গত 1 সপ্তাহে তারা পরস্পর যোগ সাদৃশ্যে 1 লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা ভিউ বিক্রি করেছে। এই সংক্রান্তের পল্টন থানায় একটি মামলা আছে, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদেরকে যারা গ্রেপ্তার করেছে, যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা তদন্ত অব্যাহত রেখেছে। সিআইডি আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। ওটিপি ট্রান্সফারের মাধ্যমে এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করত চক্রটি। পরে তা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজস্যে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে
এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। গ্রেফতারকৃত মোহাম্মদ হাবিবুল্লাহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর এবং মোহাম্মদ আলামিন আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার নির্যাতনের ২৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর আবুল কাশেম মোল্লাকে নির্যাতন করে চাচা আফজাল মোল্লা ও তার ছেলে তামিম সহ পরিবারের অন্য সদস্যরা। নির্যাতনে তাঁর বাম পায়ে লোহার পেরেক ঢুকে ক্ষত বিক্ষত হয়। উন্নত চিকিৎসা না করাতে পেরে অবস্থার অবনতি হলে গত ১৩ জানুয়ারি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বিরামপুর গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের সদস্যরা। সে সময় গ্রামের মাঠের পাশে মাটিতে পুঁতে রাখা একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর উপজেলার সোলেমানপুর এলাকার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করে র্যাব। দুই বছরের মধ্যে ৫ ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আন্তর্জাতিক নিয়ম মেনে ২ বছরের আমানতে কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি। তবে ভুয়া অডিটের মাধ্যমে ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররাও ছাড় পাবে না। একীভূত হওয়া ৫ ব্যাংক যেন এক একটি শূন্যের উপর দাঁড়িয়ে। ব্যাংকগুলোর অডিট প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ভুয়া তথ্য দিয়ে লাভজনক দেখানো ব্যাংকগুলো ছিল মূলত অন্তঃসার শূন্য। ৫ ব্যাংকে আমানতকারীদের প্রায় ১,৪২,০০০ কোটি টাকার জমার বিপরীতে ঋণ রয়েছে ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব। এমন বাস্তবতায় ভুয়া অডিট রিপোর্ট দেয়া ঋণদাতা কর্মকর্তা ও অডিটরদের উপর চটেছে বাংলাদেশ ব্যাংক। অডিটরদের নাম উল্লেখ করে শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এখনই বলবো না কোন শাস্তি, ভালোই শাস্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গভর্নর জানান, শরিয়াহ বোর্ডের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ সালে ব্যাংকগুলো লোকসানে থাকায় শরিয়াহ আইন অনুযায়ী কোনো মুনাফা পাবেন না আমানতকারীরা। একই সাথে আগামী ২ বছরের মধ্যে সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদ জানান গভর্নর। এখন থেকে যে টাকা জমা হচ্ছে ১ তারিখের পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই। নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ ২ বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। এই মুহূর্তে প্রায় ১২,০০০ কোটি টাকা লেনদেনের জন্য রাখা হয়েছে। ফলে শাখাগুলোতে আমানতকারীদের খালি হাতে ফেরার সুযোগ নেই বলে জানান গভর্নর। তবে কিছু ব্যাংকের শাখায় অস্থিরতা তৈরির খবরে আমানতকারীদের সচেতন থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। কোন ব্রাঞ্চ উইল টেক দেম টু টাচ, বিকজ সবার কাছে আমি বলি, আমাদের ১২,০০০ কোটি টাকা নিয়ে আমরা বসে আছি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেরিতে আমদানির অনুমতি দেয়ায় এলপিজির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ভিন্নমত বিইআরসি চেয়ারম্যানের। বলছেন, যারা বাড়তি এলপিজি আনতে চেয়েছিল তাদের সুযোগ দেওয়া হয়েছে। চলতি মাসে ১.৫ লাখ টন এলপিজি দেশে আসতে পারে জানিয়ে চেয়ারম্যানের আশা, রমজানে কোনো সংকট হবে না। এলপি গ্যাসের দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে চরম নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না এই জ্বালানি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে উঠে আসে সাম্প্রতিক বাজার পরিস্থিতিও। আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি প্রশ্ন রাখেন, ১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য কেন ২৫০০ টাকা গুনতে হবে গ্রাহককে? এ সময় দাম নির্ধারণ পদ্ধতি আরো স্বচ্ছ করার দাবি জানান তিনি। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার?
এই জন্যই তিতাসের ইন্সপেক্টরদের তাদের লাইনম্যানদের 4টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আলোচনায় জ্বালানি খাতে জনবান্ধব নীতিমালা ও বাজারে শৃঙ্খলা ফেরানোর উপর জোর দেন রাজনীতিকরা। জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আগামীতে রাজনৈতিক দলগুলো এবং যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই খাতকে উপেক্ষা করতে পারবে না। এক্ষেত্রে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন দরকার এবং অবশ্যই এটা করার ক্ষমতা রাখেন নীতি নির্ধারকরা এবং তারা হয় বোঝেন না অথবা বুঝেও করতে চান না। এ সময় চলমান সংকটের জন্য বিইআরসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। জানান, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার। আমাদেরকে ট্যাঙ্ক করার জন্য জায়গা করে দেন। আমাদের প্রাইভেট সেক্টর করতে সময় লাগবে না, এটা 2 বছরের কাজ, ইট ক্যান বি ডান। বা 3 বছরে যদি সময় যায় বাংলাদেশের এলপিজি সেক্টরে আপনার আনইন্টারাপ্টেড কার্গো ডিসচার্জ করা, আনইন্টারাপ্টেড কার্গো দেওয়া সম্ভব হবে। তবে অভিযোগ নাকচ করে বিইআরসি চেয়ারম্যান বলেন, যারা বাড়তি আমদানি করেছে তাদের বাধা দেওয়া হয়নি। যে ওনারা যেন সর্বোচ্চ চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম। এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন। ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। এলপিজির আমদানি বাড়ায় রমজানের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন বিইআরসি চেয়ারম্যান। আশা করি যে ওনারা এটা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচের চাইতেও কম দামে ডিম ও মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। তাদের দাবি, টানা দরপতনে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। কাদি তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। প্রায় 1 মাস ধরে ক্রেতাদের হাতের নাগালে ডিম ও পোল্ট্রি মুরগির দাম। এতে ভোক্তারা স্বস্তিতে থাকলেও লোকসানে প্রান্তিক খামারিরা। টাঙ্গাইলের খামারিদের দাবি, মুরগির খাবারের দাম বাড়ার কারণে উৎপাদন খরচের চাইতেও কম মূল্যে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। খাবার দাম বেশি, ওষুধের দাম বেশি, সবের দাম বেশি। ডিমের দাম 7 টাকা, খাদ্যের দাম অনেক বেশি। 1 বস্তা খাদ্য আমাদের 2700-2800 টাকায় কিনতে হয়। আমার এই খামারে এখন বর্তমানে প্রতিদিন আমার 4,000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম, প্রত্যেক ডিমে 2 টাকার উপরে লস। এভাবে চলতে থাকলে আসলে টিকে থাকা সম্ভব না আমাদের। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হলে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায়। প্রান্তিক চাষিদের উৎপাদন খরচের একটা অংশ সরকার বেয়ার করতে পারে, যেটাকে বলা হয় ভর্তুকি বা সাবসিডি। সেইটা করলে প্রান্তিক চাষি দেখা যাচ্ছে তার 10 টাকা ব্যয় হলে সরকার যদি বলে যে 3 টাকা সরকার দিবে, তাহলে তার উৎপাদন খরচ থাকতেছে 7 টাকা। তো তাহলে সে যদি 10 টাকায় ব্যয় করে তাহলে ওই 3 টাকা তার লাভ হচ্ছে। এতে জনগণেরও স্বস্তি আসবে, ডিমের বাজারও স্থিতিশীল হবে, প্রান্তিক চাষিরাও বাঁচবে। খামারিদের সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদের তরফ থেকে খামারিদেরকে আমরা শতভাগ সহযোগিতা করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য আমাদের অধিদপ্তরে আমরা যোগাযোগ করছি এবং অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে রোজার আগে আমি আশা করব এক ধরনের স্থায়ী সমাধান হবে বলে আমি আশা করি। খামারিরা বলছেন, নানা সংকটে 1.5 যুগের ব্যবধানে টাঙ্গাইলে 80% পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। মৎস্য খাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ এবং নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। বৃহস্পতিবার সকালে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে সভার আয়োজন করে মৎস্য অধিদপ্তর। সভায় বক্তারা বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহার তাৎক্ষণিক সুফল দিলেও দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বেশি উৎপাদন ও মুনাফার আশায় অনেক চাষি, বিশেষ করে নতুন ও অনভিজ্ঞরা মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। এতে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকিও বাড়ছে।
খেজুর রস, খেজুর গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর। ভেজাল গুড়ের কারণে জেলার এই ব্র্যান্ডিং আজ বিলুপ্তির পথে। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো গুড় খাঁটি খেজুর গুড় বলে বিক্রি হচ্ছে হাটবাজারে, যা খেলে হতে পারে কিডনি বিকল সহ ক্যান্সারের মতো মরণব্যাধি। যদিও ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। দুপুর গড়িয়ে বিকেল, পূবের সূর্য তখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে। ঠিক সে সময়ে খেজুর গাছের পরিচর্যা শেষে গাছে গাছে রসের হাড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এ দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ে ছয়লাভ পুরো জেলা। আখের গুড় ভেঙে তার সঙ্গে রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কালিকাপুর, সর্দারকান্দি, জাফরাবাদ, তাল্লুক, ঘটমাজি, জিকরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত 25 থেকে 30টি এলাকায় তৈরি হয় গুড়, যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের হাট বাজারে। দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি বা নকল গুড়। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতা। 32-35 টাকা গাছ কাটিয়ে নামছি, আর এখন সে জায়গায় গাছ কাটি 10টা-12টা। ভেজাল তো কিছু অবশ্যই আছে, এই জন্য এটার বদনাম ছড়াই যাচ্ছে। অনেক ঝুঁকি এগুলো, মানে কিছু কিছু জায়গায় আমরা দেখি মানে পুরোটাই আর কি কেমিক্যালের। কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে, এগুলো যদি আমাদের বলে। এখানে হালকা একটু চিনি আছে, রসের ভিতরে চিনি দিই, অন্য কোনো কিছু নাই। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণব্যাধি, ক্যান্সারও। আমরা যে কোনো খাবার যখন গ্রহণ করি তখন তার সার অংশ কিন্তু আমাদের শরীরে যায়, যা স্বাস্থ্য উপকার হয়, কিন্তু যখন ভেজাল থাকে তা সেগুলো তো আমাদের ক্ষতি করে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যারা ভোক্তা আছে তাদেরকে সচেতন করুন যে এইভাবে ভেজাল গুড় হচ্ছে এবং সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা সেগুলো সহ সম্প্রচার করলে হয়তো আমাদের ভোক্তা পর্যায়ে তারা সচেতন হবে। সেক্ষেত্রে আমরা হয়তো একটা অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের গ্রুপটাকে আমরা বিরত রাখতে পারবো। তথ্য বলছে যেখানে 1 কেজি খাঁটি গুড়ের দাম 1000 থেকে 1200 টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা ভেজাল গুড় বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। রক্ষণাবেক্ষণের অভাব আর ইট ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করায় প্রতিনিয়তই কমছে খেজুর গাছের সংখ্যা। তাই জেলার ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর চারা রোপণের দাবি জানিয়েছেন জেলাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অবহেলা সংস্কারের অভাবে মুন্সিগঞ্জের গণসদন হলটি এখন জরাজীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে 1.5 দশক ধরে। সেটিকে পুনঃসংস্কার করে আধুনিক মিনারেতন করার দাবি দীর্ঘদিনের। অনেক আন্দোলন করেও কিছুই হয়নি। তবে জেলা প্রশাসক বলছেন হলটি সংস্কার অথবা পুনর্নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। গণসদন হলটি দেখলে গৌরব উজ্জ্বল দিনগুলোর কথা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলার কারণে হলটি যেন এখন ভূত্রে বাড়ি। মুন্সিগঞ্জ সদর থানার পশ্চিম পাশে এই হল স্বাধীনতার আগে বিডি হল নামে প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহার হতো। পরে 70-এর দশকের শেষের দিকে সেটিকে সাংস্কৃতিক চর্চার জন্য ছেড়ে দেওয়া হয়। গণসদন হল নাম দিয়ে সরকারিভাবে হলটির উদ্বোধনও করা হয়। বিখ্যাত ও সুপরিচিত অনেকের পদচারণা ছিল এই হলে। দর্শকের লাইন পড়ে যেত এই হল ঘিরে। 2-1 দফা সংস্কারের কাজও করা হয়, কিন্তু 2007 সালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে হলটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটি আর সংস্কার করা হয়নি। হলটিতে থেমে যায় নাট্যচর্চা, বন্ধ হয়ে যায় সব ধরনের সাংস্কৃতিক আয়োজন। নাট্যকর্মীরাও হলটি নিয়ে হারিয়ে ফেলেন উৎসাহ উদ্দীপনা। এখানে বড় বড় নাটক, থিয়েটার এবং বিভিন্ন অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এখানে হয়েছে। আনন্দই ছিল আলাদা। এখন এই যে ভাঙ্গা কারণে সবাই ময়লা ফালা এখানে। আব্দুল্লাল মামুন, মামুনুর রশিদ, আরণ্যকের নাটক, থিয়েটারের নাটক, অন্যান্য আরো নাটক, আব্দুল কাদের,
তাদের অনেক নাটক দেখি। সরকার যদি এটাকে কোনো উদ্যোগ নেয়, প্রশাসন যদি কোনো উদ্যোগ নেয়, তাহলে এটা আবার আগের চেয়ে আরও সুন্দর হতে পারে। জেলা প্রশাসক জানান হলটির সংস্কার বা যুগোপযোগী করে পুনর্নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংস্কৃতি জন আছে, যারা অন্যান্য অংশীদার আছে, সবার সাথে আমি বসবো, খুব রিসেন্টলি বসে আমরা এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করব। টানা 3 দশক ধরে মুন্সিগঞ্জ শহরের সাংস্কৃতিক চর্চার প্রাণ কেন্দ্র ছিল গণসদন হল। সঙ্গে সরকারি বেসরকারি নানা আচার অনুষ্ঠানের প্রধান কেন্দ্র ছিল এই হল। জেলার সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত গণসদন হল 2007 সালে রহস্যজনক আগুনে পুড়ে যায়। এরপর থেকে প্রায় 18 বছর ধরে এই কেন্দ্রটি এখন পরিত্যক্ত অবস্থায়। মুন্সিগঞ্জের মালপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন প্রকল্পের জমি অধিগ্রহণে বৈষম্যমূলক দাম নির্ধারণের অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে আয়োজন করা হয় এই মানববন্ধন। এতে ভৈরবপুর, কমলাপুর, লক্ষ্মীপুর ও জগন্নাথপুর এলাকার জমির মালিক, ভবন মালিক ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। পাশাপাশি দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। কিশোরগঞ্জে ব্যস্ত সড়কে নেই কোনো ফুটপাত। ভাঙাচোরা রাস্তায় দুপাশে দাঁড়িয়ে আছে আবাসিক গ্যাস সংযোগের রাইজার। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে সড়কের নির্মাণ কাজ। গ্রাহকদের অভিযোগ, গ্যাস লাইন সরাতে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। এদিকে একে অপরের ওপর দায় চাপিয়ে দিচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগ। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন। কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর রেলগেট থেকে সতাল পর্যন্ত সড়কে কিছু দূর পরপরই চোখে পড়বে এমন আবাসিক গ্যাস সংযোগের রাইজার। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ আছে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। আবাসিক গ্যাস লাইন সরাতে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। গ্রাহকদের কাছে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। রাস্তা ঘোরাঘুরির পরে আমাদেরকে বলা হয়েছিল যে গ্যাসের কাজ ওনারা করে দিবে, পানির লাইন যথারীতি করে দিবে। তিতাস গ্যাস ইতিমধ্যে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে তারা টাকা দাবি করছে। আমাদেরকে একটা অ্যামাউন্ট বলে যে একটা রাইজে সরাইতে অফিস সরাই দিবে না, আপনারা নিজ খরচ এটা সরাবেন, একটা লাইনে 50,000 টাকা করে আমাদেরকে দিতে হবে। 3 মাস যাবৎ মনে হয় লাইনগুলো সরাবে বলতে, কিন্তু লাইন কোনো সরানো হচ্ছে না। সড়কের দুই পাশে 65টি ঝুঁকিপূর্ণ আবাসিক গ্যাস সংযোগের রাইজার ও পাইপ সরিয়ে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে 6 দফা চিঠি দেওয়ার পরও কোনো কাজ হয়নি। উল্টো সড়ক বিভাগের কাছে দাবি করেছে ক্ষতিপূরণ। এমনকি গ্যাস লাইন স্থাপনের কোনো অনুমোদনও দেখাতে পারেনি তারা। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সভা থেকে শুরু করে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বাসও দিয়েছে এটা খুব দ্রুত সরিয়ে নেবে, কিন্তু অদ্যাবধি এখনও রাইজারগুলি সরিয়ে না নেওয়ায় আমাদের উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গ্রাহকদের নিজ খরচে গ্যাস লাইন সরাতে হবে বলে জানান তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্যয়গুলো গ্রাহকদেরই গ্রহণ করতে হবে, যেহেতু যখন কানেকশন নিয়েছে তখন কিন্তু তারা নিজ খরচে এই কানেকশনগুলো গ্রহণ করছে। রোডসের কাছে আমরা চাইলাম যদি গ্রাহকদেরকে একটু সেভ করা যাইতে, কিন্তু রোডস তো দিচ্ছে না। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট সড়ক জেলা মহাসড়কে যথাযথ মানে উন্নীতকরণ সহ 6 না যশোদল 1400 বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা সড়ক বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। শীতে বিপর্যস্ত উত্তরে জনজীবন, কনকনে হিমেল বাতাসে কাবু মানুষ। শীতের সবশেষ পরিস্থিতি জানাতে রংপুর নগরীর শাপলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছে তার কাছে। উত্তরের জেলাগুলোতে হিমশীতল বাতাসে একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি যদি একটু রংপুরের কথা বলি, রংপুর জেলায় আজকে কিন্তু আবহাওয়া অফিস একটু আগে আমাকে যেমনটি জানিয়েছেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের যে 94% যেটা রয়েছে আর্দ্রতা, সেটাও কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এমনটি জানিয়েছেন। এ কারণে হয়তো হিমশীতল বাতাস এবং কনকনে যে হিমেল হাওয়ার সেটা উপস্থিতি একেবারে টের পাওয়া যাচ্ছে। এবং অন্য জেলাগুলোতেও কিন্তু কয়েকদিন থেকে ঘন কুয়াশা, তীব্র বাতাস, সেই সাথে সবকিছু মিলেই কিন্তু একেবারেই যে ঠান্ডার অনুভূত সেটা কিন্তু প্রতীয়মান। আমরা দেখেছি ছিন্নমূল, অসহায় এবং যারা
খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু একেবারেই চরম বিপাকে পড়েছেন। আমরা দেখেছি রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন জায়গায় বাস স্টপ থেকে শুরু করে যতগুলো জায়গা রয়েছে, আসলে যেই মানুষগুলো রয়েছে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একেবারেই চরম বিপাকে পড়েছে। সেই সাথে আমরা দেখেছি যে উত্তরাঞ্চলে যে সিটি বাজার রয়েছে, সিটি বাজারে বিভিন্ন উপজেলাগুলোতে যে ভ্যান চালকগুলো রয়েছে যারা সবজি নিয়ে আসেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যান থামিয়ে খড়কুটো জ্বালিয়ে আগুন দিয়ে কিন্তু শীত নিবারণ করে আবারও তারা ভ্যানগুলো নিয়ে সবজি বাজারের দিকে ফিরছেন। সবকিছু মিলে উত্তরের জেলাগুলোতে যখনই কিন্তু শীত, কুয়াশা এবং বাতাস বাড়ে, তখনই কিন্তু মানুষের একেবারে কষ্টের সীমা পরিসীমা থাকে না। এছাড়াও আমি যদি একটু বলি, তিস্তা বেষ্টিত নদী অঞ্চল, সেই মানুষগুলো কিন্তু অনেক কষ্টে থাকে। অতিরিক্ত তীব্র শীত এবং ঘন কুয়াশা, সেই সাথে কনকনে বাতাসে কিন্তু তারা কিন্তু একেবারে কাবু করে ফেলছে। আমি এখন পর্যন্ত যদি একটু বলি, আমার সঙ্গে কথা হয়েছে রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু রংপুরের ছিন্নমূল এবং অসহায় যারা হতদরিদ্র মানুষ রয়েছেন, শীতার্ত মানুষ রয়েছেন, তাদের কাছে প্রায় 30,000 কম্বল বিতরণ করা হয়েছে। যদিও এটা অপ্রতুল বলছেন এখানকার যারা অসহায় মানুষ রয়েছেন, তারা বলছেন এখন পর্যন্ত তারা কোনো শীতবস্ত্র, অনেকেরই অভিযোগ আছে কিন্তু তারা পায়নি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও শীতবস্ত্র বিতরণ কিন্তু চলমান রয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসক। সবকিছু মিলে যদি বলি, মাঘের আজকে 2 তারিখ, রংপুরে কিন্তু দিনের বেলা আমরা দেখেছি যে আবহাওয়ার রৌদ্রোজ্জ্বল, কিন্তু রাত নামলেই কিন্তু দেখি ভোর থেকে কিন্তু একেবারেই কুয়াশা এবং ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার শীতের সর্বশেষ তথ্য। শীতের তীব্রতার খবর জানতে এখন সরাসরি ছিলাম রংপুরে। ফেনীতে নদী ভাঙন ঠেকাতে সরকারের উদ্যোগ চেয়ে মানববন্ধন করেছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলেন, 2024 সালের আগস্টে নদী ভাঙনে প্লাবিত হয় সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকা। এতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় শত শত পরিবার। আবারও ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান দুর্গত এলাকার বাসিন্দারা। পটুয়াখালী 10 বিড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকে গছানি বাজারের খাস জমিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দক্ষিণ দাসপাড়া গ্রামের আজার উদ্দিন মাইজ ভান্ডারী। পরে তিনি জমিটি হেমায়েত নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। হেমায়েত সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই খাস জমিতে পাকা ভবন নির্মাণ করছিলেন। পরে খবর পেয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নির্দেশনা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করা হয়। আন্দোলনকারীরা বলেন, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনে রোগ নির্ণয়ের রিপোর্টে প্রাণ রসায়নবিদদের বাদ দিয়ে শুধু চিকিৎসকদের স্বাক্ষর দেওয়ার কথা বলা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। তারা বলেন, বায়োকেমিস্টরা নিবিড়ভাবে রোগ নির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনায় দক্ষ। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টদের পেশাগত মর্যাদা সংকটে পড়বে বলেও দাবি করেন তারা। বগুড়ায় অস্ত্র বেচাকেনা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় জব্দ করা হয়েছে বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার 3 উপজেলার অন্তত 5টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। নির্মাণাধীন ভবনে পদ্মার বাহিনী আস্তানা করে অস্ত্র কেনাবেচা করছে, এমন খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। বুধবার গভীর রাতে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফিরোজ পদ্মার নামে এক যুবককে। তার দেওয়া তথ্য অনুযায়ী শাহজাহানপুর উপজেলার অমরদিঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রায়হান আলী নামে আরো একজনকে। এরপর চলে জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার তাদের সঙ্গে নিয়ে ধনুট উপজেলার বেলেরবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভাড়া বাড়ি সহ 5টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় একটি 9 মিলিমিটারের ব্রিটিশ বুলডগ রিভলভার, 5টি দেশীয় অস্ত্র সহ মাদকদ্রব্য। তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে তাদের এখানে কিছু অস্ত্র রাখা আছে, এবং যার প্রেক্ষিতে আমরা পুনরায় এই জায়গাটা সার্চ করি, এবং সার্চ করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন কিছু দেশীয় অস্ত্র আছে। এটি একটা আগ্নেয়াস্ত্র, যেটার মাধ্যমে সে বিভিন্ন সময় মানুষজনকে
ভয় দেখিয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করত, এই আগ্নেয়াস্ত্রটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। নীরব নিভৃত এমন বাড়িতে অস্ত্রের আস্তানা দেখে হতবাক এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি তাদের। ভাই আসলে নির্বাচনের আগে এরকম অস্ত্র ধরে নিয়ে গেল, বিশাল একটি ভালো কাজ করলো। কোনো কিছু না ঘটে এই জন্য আমরা সুস্থ বিচার চাচ্ছি, যেটা হয় যে লিজ্জ বিচার দিলে সেটা আপনারা সেটা করবেন। সেনাবাহিনী জানায় গ্রেপ্তার ফিরোজ পোদ্দার একটি সন্ত্রাসী চক্রের প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র অপহরণ ও মাদক সহ 8টি মামলা রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চুয়াডাঙ্গায় 3টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায় বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন মাহবুবুল হোসেন নামের এক ব্যক্তি। গোয়ালপাড়ায় পৌঁছালে বিজিবির টহল দল তাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। পরে তার শরীরে তল্লাশি করে 3টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন প্রায় 350 গ্রাম। ভারতে পাচারের উদ্দেশ্যেই স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল বলে জানান উদ্ধারকারীরা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ 2জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মোটরসাইকেল তল্লাশির দায়িত্ব পালনকালে লাল ব্রিজ এলাকার পশুহাট যাত্রী ছাউনিতে অবস্থান নেয় তারা। এ সময় চুয়াডাঙ্গা দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি শুরু করেন। সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে এবং মোটরসাইকেলের সিট খুলে একটি চাপাতি ও একটি স্টিলের রড উদ্ধার করা হয়। এদিকে নড়াইলে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 4 জনকে। বৃহস্পতিবার সকালে লোহাগড়ার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলেজ ছাত্র তোফায়েল মণ্ডলের বাড়িতে থেকে একটি পিস্তল ও ম্যাগজিন জব্দ করা হয়। পরে তোফায়েলের তথ্যে ছোটন মোল্লার মাছের ঘেরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক জব্দ করা হয়। নির্বাচনকে সামনে রেখে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গত 1 বছরে যশোরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 377 কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি। এই সময় চোরাচালানের সঙ্গে জড়িত 380 জন চোরা কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে 49 ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান। বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার 16টি উপজেলার 11টি সংসদীয় আসনে মোট 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী 2টি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বিভিন্ন বাহিনীর সদস্যদের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ করে 3টি জেলা যশোর, নড়াইল এবং গোপালগঞ্জ জেলার 16টি উপজেলায় 11টি সংসদীয় আসনে 29 প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু এবং সম্পন্ন করার জন্য কার্যক্রম চলমান রেখেছে। সব সংস্থার সমন্বয় ছাড়া চট্টগ্রামের উন্নয়ন অসম্ভব। তাই উন্নয়নের স্বার্থে সিটি মেয়রের নেতৃত্বে কোঅর্ডিনেশন সেল করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামে মনোরেল নির্মাণ নিয়ে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নগরীর 4টি রুটে মনোরেল করার সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানান সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। কোন দিকে রাস্তা হবে এটার জন্য আমাকে এডিবির টাকা নিয়ে এডিবি এবং এডিবির কনসালটেন্ট আইনে জানাইতে হবে যে আমাকে ঠাকুরগাঁর দিকে রাস্তা দিতে হবে, চট্টগ্রাম থেকে বান্দরবনের দিকে রাস্তা দিতে হবে। জনগণের জন্য বিষয় যেটা এবং যেটা আমাদের সব মিলিয়ে আমাদের জন্য সবচেয়ে খুব ভালো যেটা হবে সেটাই আমরা করব। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে বসেছে ইলিশের পসরা। খালবিলে তাজা মাছও উঠেছে হাটটিতে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। কুয়াশা আর শীত উপেক্ষা করেই কিন্তু এই ভোরের হাটে নানা অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতার পদচারণা এখন মুখর হয়ে উঠেছে। এবং এই যে শতাব্দী প্রাচীন ধলেশ্বরী তীরের হাট, এই হাটে যে ইলিশের পসরা সেটি আপনারা লক্ষ্য করছেন যে রূপালী ইলিশ
যে পসরা সাজানো হয়েছে সেটি ঘিরে কিন্তু সবচেয়ে বেশি ভিড়। তবে ক্রেতারা এসে কিন্তু হতাশ হচ্ছেন। তারা বলছেন যে 1 কেজি ওজনের ইলিশ কম পাওয়া যাচ্ছে, আর যাই পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু 3000 টাকা থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। আর বেশিরভাগ মাছ কিন্তু 500 থেকে 700 গ্রাম ওজনের, এবং সেগুলো কিন্তু 2200 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে এই যে মাছের হাট, সেখানে কিন্তু প্রকাশ্যে যে ঝাটকা ইলিশ যেটি নিষিদ্ধ, সেগুলো কিন্তু বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে, সামুদ্রিক হিমায়িত মাছ, সেই মাছেরও কিন্তু অনেক বড় পসরা, এবং তারা বলছেন যে এই মাঘ মাসে খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু খাল বিলেরও প্রচুর তাজা মাছ পাওয়া যাচ্ছে। তবে যে পরিবেশের বিপর্যয়, বিশেষ করে নদী এই যে দূষিত হয়েছে, কলকারখানার বর্জ্য, একই সঙ্গে যে ব্যাপক ভাবে কারেন্ট জালের ব্যবহার, সে কারণে কিন্তু মিঠা পানিতে ইলিশ পাওয়া যাচ্ছে কম, এবং এসব ইলিশ বিক্রি হচ্ছে সেগুলোকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালালেও এই সব ইলিশে কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে পদ্মার ইলিশ কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে না। তবে এখানকার যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এই বাজার মনিটরিং না থাকবার কারণে যে ভোক্তাদেরকে প্রতারিত করার নানা কৌশল কিন্তু থাকে, সেগুলো মোকাবেলা করবার জন্য যে বাজার মনিটরিং সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানে যে অন্যান্য চাষের মাছও কিন্তু এখানে রয়েছে, এবং দেশের অন্তত 15টি জেলা থেকে এই হাটটিতে মাছ আসে, এবং এই মুন্সিগঞ্জের এই হাট হলেও কিন্তু আশপাশে নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকারও অনেক এলাকা থেকে এখানে মাছ ক্রয় করবার জন্য আসেন, এবং যে এই যে নিয়মিত যে বাজার রয়েছে, সেই বাজারের যে যারা বিক্রেতা, সেই বিক্রেতারা কিন্তু এখান থেকে মাছ পাইকারি দরে কিনে তারা নিয়মিত বিক্রি করে। সেরকম পাইকাররাও কিন্তু বলছেন যে ইলিশের ক্ষেত্রে কিন্তু এখন অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সব শেষ। পাইকারিতে মাছ বেচা কেনার খবর জানতে এখন সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে। 4 থেকে 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 40তম কনভেনশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংগঠনের নেতারা। এবারে ফোবানা কনভেনশনের লক্ষ্য বিশ্বজনীন সংস্কৃতির সংযোগ স্থাপন, আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী পর্যটন উন্নয়নে অবদান রাখা। সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এবার দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, কমিউনিটি নেতাদের মত বিনিময় ছাড়াও বিনিয়োগ নেটওয়ার্কিং সেশন রাখা হবে। কনভেনশনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটি নেতা, পেশাজীবী সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশ নেবেন। মালদ্বীপের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। সৌজন্য সাক্ষাতে তাদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা সহ বিভিন্ন দিক হাই কমিশনের কাছে তুলে ধরেন প্রবাসী চিকিৎসকরা। বৈঠকে বাংলাদেশি চিকিৎসকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়ে প্রবাসে থেকেও পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রবাসী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাই কমিশনার। বাংলাদেশে বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে আইসিসি। বিসিবি এবং সরকারের সঙ্গে তাদের আলোচনার পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ। এ বিষয়ে আবারও নিজেদের অনড় অবস্থান ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনও অন্ধকারে বাংলাদেশ। ভারতে না গেলে বিশ্বকাপ ভেন্যুর ভবিষ্যৎ কি হবে, শ্রীলঙ্কায় আদৌ ম্যাচ হবে কিনা, এগুলো এখন দেশের ক্রিকেটে $মিলিয়ন প্রশ্ন। কিন্তু এসবের কোনো উত্তর নেই, অথচ দেশের ক্রিকেট কর্তারা লড়ছেন নিজেদের স্টেক হোল্ডারদের সঙ্গেই। ঘরের মানুষকে শত্রু বানিয়ে চলছে যুদ্ধ খেলা। এর মাঝে অবশ্য একটা আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরো আলোচনা করতে এবার আর ভার্চুয়াল বৈঠকে নয়, সরাসরি দেশে আসছে আইসিসি প্রতিনিধি দল। যদিও যেই আসুক না কেন, নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না বাংলাদেশ, তবে স্পষ্ট করেই বলেছেন আসিফ নজরুল। আমাকে আমিরুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য।
আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এত সমস্যার মাঝে দেশের ক্রিকেটে আরো একটা বড় সমস্যা কয়েকজন বোর্ড পরিচালকের অতি কথন। সিলেটে এ নিয়ে একবার প্রশ্নও করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে, কিন্তু হেসে উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন যদি না হেসে ব্যবস্থা নিতেন তাহলে হয়তো এদিন দেখতে হতো না দেশের ক্রিকেটকে। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ক্রিকেট ফেডারেশনটি। ক্রিকেটারদের অপমান করার উপযুক্ত শাস্তি দাবি করেছেন সবাই। বিষয়টিতে অবাক হয়েছেন ক্রীড়া উপদেষ্টাও। পরিষ্কার বলেছেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদী, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সাফ নারী ফুটসালে শুভ সূচনা করলো বাংলাদেশ। পরাক্রমশালী ভারতকে 3-1 গোলে উড়িয়ে দিল। আসর শুরু করলো বাংলার জয়িতারা। জোড়া গোল করেছেন সাবিনা খাতুন আর 1 গোল সুশিবা সুমাইয়ার। ফুটসালে একেবারে আনকোরা বাংলাদেশের নারীরা এবারে প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে গেল তারা। কিন্তু সাফ নারী ফুটসালটার স্বপ্নের মতো শুরু হলো সাবিনা কৃষ্ণাদের। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভারতকে চেপে ধরে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 11 গোল দেয়া ভারত এদিন সুযোগ তৈরি করতে হিমশিম খায়। থাইল্যান্ডের ননথাবুরি কোর্টে আধিপত্য বিস্তার করে খেলে লাল সবুজের দল। 7 মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস থেকে স্কোর করেন অধিনায়ক সাবিনা খাতুন। 13 মিনিটে আবারও এই জুটির সামনে ধরাশায়ী ভারত। তাদের দারুণ বোঝাপড়ায় 2 গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে কৃষ্ণা সাবিনাদের কারিশমা। পাত্তায় পানি ভারতের মেয়েরা। 76 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন সুশিবা সুমাইয়া। শেষ দিকে ভারত 1 গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানে মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। পর্দা নামলো নওগাঁয়ে মাসব্যাপী চলা শীতকালীন ফুটবল টুর্নামেন্টের। মনোমুগ্ধকর ফাইনাল উপভোগ করতে মাঠে উপস্থিত হন প্রায় 50,000 ফুটবল প্রেমী। টাই ব্রেকারে আন্ধারকোটা একাডেমিকে হারিয়ে শিরোপা জিতে নেয় শৈলগাছি ফুটবল দল। নওগাঁ থেকে এবার রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। মাসব্যাপী শীতকালীন ফুটবলের ফাইনাল খেলা, মাঠ কানায় কানায় পূর্ণ। নওগাঁর পাটনা গ্রামে উৎসবের আমেজ। লাল সাদা জার্সি পরে মুখোমুখি 2 দলের খেলোয়াড়রা। শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। পৌষের মিষ্টি রোদের পরন্ত বিকেলে ফুটবলের আয়োজন দেখতে ঢল নামে আশপাশের গ্রাম থেকে হাজারো ফুটবল প্রেমী মানুষের। 2 দল খেলোয়াড়ের পায়ের এই নান্দনিকতা দেখে মুগ্ধ হন ফুটবল প্রেমীরা। ফাইনাল দেখার জন্য আসছে কুষ্টিয়া থেকে। খুব টান উত্তেজনা ছিল। হ্যাঁ, আমরা দর্শকরা অনেক আনন্দ উপভোগ করেছি খেলা দেখে। এলাকার সকল ইয়ং জেনারেশনের উদ্যোগে এই খেলাটা হচ্ছে। আমি আশা করব সকলের সহযোগিতায় আগামী বছর এই খেলাটা আরো মানোন্নত হবে। খেলার শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে শৈলগাছি ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে আন্দারকোটা ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 3-3 গোলে। ট্রাইবেকারে আন্দারকোটা একাডেমিকে 4-3 গোলে হারিয়ে বিজয়ী হয় শৈলগাছি দল। সুস্থ ধারার খেলাধুলায় যুব সমাজকে ফেরাতেই এই আয়োজন, জানান আয়োজকরা। আমরা একটা ঈদের মতো আনন্দ করে থাকি এই অজরপাড়া গ্রামে এই টুর্নামেন্ট ঘিরে। প্রশাসনিকভাবে যে খেলাগুলোর বিভিন্ন টুর্নামেন্ট হওয়া উচিত, যাতে করে আমরা ভালো খেলোয়াড় বের করতে পারি, সেইটা নেই। ওইটা আগামীতে ইনশাল্লাহ আর কোথাও হোক আর না হোক নওগাঁতে শুরু হবে।
খেলা ঘিরে মাঠের চারপাশে বসে মিঠাই মিষ্টান্ন সহ নানা রকমারি দোকান। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার হিসাবে মোটর সাইকেল ও ফ্রিজ তুলে দেন অতিথিরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, বেশিরভাগই ভোট দেবেন প্রথমবারের মতো। সরকার গঠন বড় ফ্যাক্টর হবে নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষকরা। 47 আসন ফাঁকা রেখে 253তে জামাত, এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন আমির। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক। যমুনায় সপরিবারের সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের একটি বাসায় মিলল মামের মরদেহ। রহস্য উদ্ঘাটনের ঘটনা তদন্তে পুলিশ, 4 জন হেফাজতে। এবং সংকট দেখানো হলেও দ্বিগুণ দামে রাজি হলেই মিলছে গ্যাসের সিলিন্ডার। ক্রেতার পকেট কাটতে নানা অজুহাত ব্যবসায়ীদের। অতি মুনাফার লোভে বেড়েছে বাজারে অস্থিরতা।